আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি লিখেছি কিসের হা কিসের না, ভোট দিতেই যাব না। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, দখলদার গভর্নমেন্ট, ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট, এরা 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে, তথাকথিত ইলেকশন হবে কি না, আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভণ্ডুল হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। তো সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন, বন্ধু বান্ধব, অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ, বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন, বাংলাদেশকে বাঁচাইতে হলে না ভোট দিতে হবে, মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে, আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান। এইসব হচ্ছে ফাউল কথা আপনাদের। আরে যে ভোট আমরা মানিই না, সেই ভোটে কি না হইল কি হা হইল সেটা তো দরকার নেই। আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার, আমরা যারা আওয়ামী লীগ করি। কারণ আমরাও সারা পৃথিবীতে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের যে নির্বাচন হয় সেখানে মানুষের উপস্থিতি হয় না। তো সেই জায়গায় আপনারা না ভোট দেন, না ভোট দেন, কেন আমরা না ভোট দিতে বলবো, বা কেনই আমরা হা ভোট দিতেও মানা করব? আমরা তো বলবো যে ভাই ভোট কেন্দ্রেই যাবেন না, কারণ ভোট কেন্দ্রে গেলে ওইখানে গোলাগুলি হবে, গোলাগুলি হলে হয়তো আপনার জামাই মারা যেতে পারে, আপনার ভাই মারা যেতে পারে, আপনার স্বামী মারা যেতে পারে, আপনার ছেলে মারা যেতে পারে, সুতরাং ভোট কেন্দ্রেই যাবেন না। এমনও আছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটের মিছিলে যাবেন, ওখানে গোলাগুলি হবে, আপনারা 2-4 জন মারা যাবেন, হয়তো আমার ভাই, আমার বোন, আমার মা, আমার খালা, আমার দাদি, আত্মীয় স্বজন মারা যেতে পারে। সুতরাং আপনারা না মিছিলে যাবেন, না ভোট কেন্দ্রে যাবেন, কেউ কোথাও যাবেন না। যে 12 তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে, যদি ভোট হয়, তাহলে আপনারা সকলে ঘরে থাকেন, ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না। আর আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছেন, আমার ভাই বন্ধু যারা আছেন, বোনরা যারা আছেন, আপনাদের একটা কাজ করেন, আপনারা নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না, এবং নিজেরা যে যাবেন না, এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না, এটা গণতন্ত্রের বিরোধী, এই জিনিসটা মানুষে বুঝাইতে হবে। এবার সেই ভোটে কেউ বেহেশতের টিকিট দোক, কেউ লঙ্কা কাণ্ড করুক, তাতে কোনো সমস্যা নেই, আমরা ভোট কেন্দ্রেই যাব না, কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নেই। এবং আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেশার করতেছে। এই যে আজকে ডাক্তার ইনুচ্চা, সে যে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই, রিকনসিলিয়েশন চিন্তা করতে, আর ওরা ক্ষমা চাইলে, এই বেটা তুই কে, তোর কাছে আমি ক্ষমা চাইবো কেন, তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবি কেন, বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে, আওয়ামী লীগের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাইবি, উল্লঙ্গ হইয়া রাস্তায় রাস্তায় দৌড়াবি তুই। তোদের কাজ হয়েছে এইটা, তোদের কাছে কেন আওয়ামী লীগ চাইবে? আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, সাথে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তুই ইন্ট্রিম, তুই হারামজাদা, তুই দখলদার, ইনুচ্চা, চোর, লুচ্চা, বাটপার, তুই তুই কিসের? তা আমার ভাই বোন যারা আছেন, যারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে, না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন, বা আপনারা ওই যে হ্যাঁ ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ ভোট না ভোট, 12 তারিখের ভোট, এগুলো নিয়ে কথা বলেন। একটাই কথা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, এইটা বলেন, যে আমরা কেউ ভোট দিতে যাব না, এইভাবে বলেন। এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন, এইসব কথাগুলো বলেন। কেন আমরা অমুক অমুকটা করেন, তমুকটা করেন, এগুলো তো আমাদের বলার দরকার নেই, এগুলো আমাদের বলার দরকার নেই, এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আমি বহু ভালো ভালো এখন ফেসবুক অ্যাক্টিভিস্ট দেখছি, ওনারাও পোস্টার বানাইতেছেন, কি মহিলারা বাসায় থাকতে চাইলে, ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন। কেন রে বাবা, আপনি তো বলে আওয়ামী লীগ, সারা জীবন আওয়ামী লীগ করছে, তো আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন, নাতে ভোট দিলে দেশ বাঁচবে কেন? আপনারা এগুলো বলবেন কেন? হ্যাঁ না ভোটে যাবেন কেন? এই ভোটের কথা বলবেন, একটাই বলতে পারেন যে 12 তারিখের ভোট আমরা মানি না। এখন দেখেন, আমরা ভোট বয়কটও করব না, আমরা বয়কট করিনি তো, আমরা বয়কট করিনি, টেকনিক, সব কিছুই টেকনিক। আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ কি ভোট বয়কট করছে? না, আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও, নয়তো আমরা
এটা মানি না, আমরা তো বর্জন করি না। ভোট তো আওয়ামী লীগ বর্জন করে না কখনো। আওয়ামী লীগ তো ভোটের রাজনীতি করে, সব সময় ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ভোট করতে পিছপা হয়নি। আওয়ামী লীগ এইবারও ভোট করতে ওনারা, আওয়ামী লীগ পিছপা না, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিতেছেন না। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে, ব্যালেটে নৌকার প্রতীক পর্যন্ত উঠে দিয়া আপনারা আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করতেছে। তাহলে সেই নির্বাচনকে আমরা অবৈধ বলবো, সেই নির্বাচন আমরা মানি না, সেই নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না। এবং সেই ভোটে ব্যালট পেপারের কোথায় কার সিল আছে, কোথায় কার সিল নাই, কে কে গ্রুপিং করলো, কে কে দল ভাঙাইয়া ফেললো, কে হাতে দিবে, কে নাতে দিবে, হাতে দিলে কি বরবাদি হবেন, নাতে দিলে কি সুবিধা হবেন, এগুলো আমরা বলতে যাব না। আমরা একটা কথা আমাদের, যে আমরা অবৈধ নির্বাচন মানি না, ভোট কেন্দ্রে কেউ যাব না। এইভাবে করে আমরা সারা বাংলাদেশে একটা রব তুলতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যাব না। তার মানে আমাদের চেষ্টা করতে হবে ভোট কেন্দ্রে যাতে কোনো লোক না যায়। আপনার 1996 সালে 15 ফেব্রুয়ারি ইলেকশনের কথা মনে আছে। ইলেকশনের আগের দিন রাতে কি হয়েছে, 2 দিন আগ থেকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র গায়েব হয়ে গেছে একরকম। কোনোটাতে পাবলিক যায় আগুন জ্বালায় দিছে, ব্যালট পেপার তুলে নিয়ে গেছে, রাতের বেলা সব মায়েরা ধরে তস করে ফেলাইছে, মানুষ যায় না ওখানে। বিএনপি হাজার চেষ্টা করেও মানুষ নিতে পারেনি। সুতরাং এইবারও তো আমাদের সেটাই করতে হবে যে আমরা যাব না, আমরা এইসব ভোট মানি না, আমরা আওয়ামী লীগ, আমরা যাব না, আমাদের যারা সমর্থন করে আমরা কেউ যাব না। পাবলিক, এরপরে পাবলিক যদি যাইয়া ভোটের আগের দিন যদি ভোট কেন্দ্র উড়াইয়া দেয়, ভোট কেন্দ্র তুলিয়া লইয়া যায়, এটা পাবলিকের ব্যাপার, জনসাধারণের ব্যাপার। যে জনসাধারণও হয়তো এই ভোট মানবে না, তারা হয়তো করতে পারে। জনসাধারণ হয়তো ভোটের আগের দিন রাতে বিভিন্ন কিছু ঘটতে পারে। ভোটের দিন সকালে হয়তো দল বাইধা জনসাধারণ নাইমা নিজেদের ঘরবাড়ি বন্ধ করে না, আমরা ভোটে কেউ যাব না, এ রাস্তা ব্যারিকেড দিয়ে দিতে পারে জনগণ যে ভাই কেউ ভোট কেন্দ্রে যায় না, এই অবৈধ ভোট, এইটাতে ভোটে ভোট দিবে কেন, এগুলো হইতে পারে। সুতরাং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আমাদের একটাই স্লোগান যে হ্যাঁ না আমাদের ব্যাপার না, আমরা সরাসরি আওয়ামী লীগবিহীন কোনো অবৈধ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশগ্রহণ করবে না। এবং জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দেওয়া দরকার যে কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না। যদি আপনারা ভালো থাকতে চান, দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। দেশ বাঁচাতে হলে ইনক্লুসিভ ইলেকশন দরকার, দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার। কাউকে বাইরে রেখে অন্য কাউরে দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না, কেউ সেই ইলেকশনে ভোট দিতেও যাবে না। এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন। এবং সে কারণে সার্জিও গোর যেমন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন, এবং নয়াদিল্লিতে যিনি মার্কিন রাষ্ট্রদূত, সেই সার্জিও গোর শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সারা দেশে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনার পর ফোন করে জানতে চেয়েছিলেন যে নির্বাচনটা তিনি করতে পারবেন কিনা 12 ফেব্রুয়ারি, তাই নয়, খলিলুর রহমানকে যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে, পল কাপুর, সার্জিও গোর, এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন, সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি। কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন, তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস
একটা নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত? এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা, যে উদ্বেগ, সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা। ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ইউনূস সরকার যে ধরনের উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন, বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে, যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও। এসব কারণে এখন নির্বাচনের যখন আর 1 মাসও সময় বাকি নাই, ট্রাম্প প্রশাসন সরাসরি 2জন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান। এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পেতে। ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই 2 ব্যক্তিকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেটাও মার্কিন দূতাবাসের, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যেও উল্লেখ করতে বাধ্য হয়েছে, এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা, এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে, যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 তারিখ নির্বাচনটা করতে পারবেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভোট 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, পরেও নয়, এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। তার মানে মার্কিন প্রশাসনের এমন কি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন কে কি বলল তা বিবেচ্য নয়, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগে বা পরে নয়। তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম, যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন, যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ 2 দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয়, বিশ্বাস করুন আমি সার্জিও গোরকেও সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে, তার প্রমাণ যে 2 জন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন 2 জন ব্যক্তিকে, সিনিয়র 2 জন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই। তার মানে এই প্রস্তাব
বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়েই। কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোভালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো, তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না, একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে, সেই উদ্বেগ তখন জানিয়েছিল। সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের 5 দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল। এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে, আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায়, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনূস সরকারকে, তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনূস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে। এবং এ কাজ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না, তার প্রমাণ যে এ সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল। এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন, যে দুজন ব্যক্তি এসেছেন, অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে, আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্র্যাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন, আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন, তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের, নাগরিক অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায়। এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন, তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন। তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি, তিনি মর্স এইচ ট্যান, তিনি ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস, আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস, তার একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক, তিনিও আইনের মানুষ এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন। শুধু তাই নয়, তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন। তার ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনূস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, সত্য এবং পুনর্মিলন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, পারস্পরিক এক রকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের যে অবসান হলো, তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন, ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনূসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন। কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনূসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সাড়া মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাব নিয়ে, এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে, দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনূসের সঙ্গেই কথা বলবে। ডক্টর ইউনূস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস, সরকারি বার্তা সংস্থা প্রেস সচিবের পরামর্শে লিখেছেন, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন
রিকনসিলিয়েশন কমিশন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না, কাজেই এখনো সে সময় আসেনি। এ ধরনের মানে বাক্য, বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই। কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি, এমনকি শেখ হাসিনার আমলেও, এবং আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি, কাজেই আমরা এই ব্যাপারটা দেখব। কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি, এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না। মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন বিরাট লটবহর নিয়ে, তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস, রাজা চার্লস ডক্টর মোহাম্মদ ইউনূসের এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে। পরে বিবিসি লিখলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি। আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার নেতা, এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানভুক্ত করে নেবেন। মাহাথির মোহাম্মদকে সাংবাদিকে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন। এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন, সিনিয়র যে দুই দূত, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং সেগুলোর হয়তোবা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে। এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে, কিন্তু সেগুলো জানা যায় না বটে। তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসেনকে, যিনি 15 তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল। সেই ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে। সেই খবরটা আগে থেকেই ছিল, কারণ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ, তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে, কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে, এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফই, মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে, সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয়, গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে।